আঙ্গুল তুলে বিএসএফ এর লিডারদের সাথে এখন আমাদের অফিসাররা কথা বলে, মুখ তুলে কথা বলে। আমরা বাংলাদেশ নামক দেশটি একদিকে খুবই সৌভাগ্যবান যে আমরা বুঝতে পারি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কলকাঠি কারা নাড়াচ্ছে। আর দুর্ভাগ্য হলো এই এমন একটি দেশ বাংলাদেশ, যে দেশের কোনো তাদের প্রতিবেশী মুসলিম দেশ বলে কোনো দেশ নাই। এই দুটো জিনিস প্রথমে বিবেচ্য বিষয়। 1947 সালে 14 আগস্ট এই বাংলাদেশ নামক দেশটি তখন ইস্ট বেঙ্গল নামে পরিচিত হয়। ইস্ট বেঙ্গল আপনারা হয়তো অনেকেই জানেন না, ইস্ট বেঙ্গল ছিল তখন 51 সাল পর্যন্ত ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী এটা ইস্ট বেঙ্গল ছিল। পরবর্তীতে এটা পূর্ব পাকিস্তানের রূপ লাভ করে। সেই ম্যাপ যে অঙ্কন করা হয়েছিল, এই ম্যাপটাই তো তৈরি করেছে ইন্ডিয়ান বর্তমান অধিবাসী যারা তখন, তারা এই দেশ বিভক্তির কাজে তারাই ছিল 90% লোক। দেশে যে ম্যাপ আঁকতে হবে, আপনি যে ভাগ করবেন আপনার বাড়ি 4 ভাইয়ের মধ্যে ভাগ করবেন কিংবা 2 ভাইয়ের মধ্যে বাবার সম্পত্তি ভাগ করবেন, যে ভাইটা প্রভাবশালী, শিক্ষিত, কুশিক্ষিত, সে করবে কি আরেকটা ভাইয়ের অংশতে দাগ দিয়ে দিয়ে ওই টাকা পয়সা দিয়ে নানাভাবে চক্রান্ত করে এক ভাইকে ঠুকিয়ে থাকে। ঠিক বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয়েছিল। তারা সেই সময় বাংলাদেশের ম্যাপটাকে এমনভাবে তৈরি করেছে যাতে এই দেশটা একটা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে টিকে না থাকতে পারে। না হলে দেখবেন একজনের গোয়ালঘরের উপর দিয়ে কেন হবে, গোয়ালঘর পড়েছে এক দেশে ইন্ডিয়াতে, বাংলাদেশে পড়েছে রান্নাঘর। এই ধরনের তো অসংখ্য উদাহরণ আছে। এটা তো হওয়ার কথা নয়। আমাদের শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনেও তো উনি লিখেছেন যে আমাদের এই তৎকালীন পূর্ব পাকিস্তানের সাথে আমাদের থাকা উচিত, আমাদের থাকার কথা ছিল করিমগঞ্জ, আসাম, সেই সমস্ত এলাকাও তো 1905 সালে বঙ্গভঙ্গের অংশ হিসেবে এই পূর্ব বাংলার সাথে ছিল। কিন্তু সেগুলো থেকে বঞ্চিত করে এমনভাবে তেরা বেকা করে উল্টাপাল্টা করে মানচিত্র অঙ্কন করেছে যাতে তারা এই দেশটাকে স্থায়িত্ব রূপ লাভ না করতে পারে। এখন কথায় আসছি, এই ম্যাপের সেই সুযোগ নিয়ে তখন তো আমাদের তৎকালীন ইস্ট বেঙ্গলে পূর্ব পাকিস্তানে ওই ধরনের শক্তিশালী কোনো নেতা ছিলেন না এটা নিয়ে নেগোসিয়েশন করার মতো কেউ ছিল না। রেড ক্লিফ যেটা একটা তার নামে যেটা হয়েছিল, সেটা কিন্তু তারা এই ম্যাপটা ছিল সম্পূর্ণরূপে ইন্ডিয়ার পক্ষপাতিত্বমূলক একটা ম্যাপ। এখন সীমান্তে যতদিন পূর্ব পাকিস্তান স্থায়ী ছিল ততদিন পর্যন্ত ইন্ডিয়ান বিএসএফ চোখ তুলে তাকাতে দ্বিতীয়বার চিন্তা করত। তারা সীমান্ত থেকে 2-3 কিলোমিটার পিছনে ডিউটি করত। কেন? ভয়ে, আতঙ্কে, যে এই তৎকালীন ছিল ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলসের ভয়ে তারা তটস্থ থাকত। এত দুর্দান্ত দুঃসাহসী তারা ছিলেন। কিন্তু বাংলাদেশ হওয়ার পরে আমাদের বৈদেশিক নীতি বলেন আর আমাদের দেশের দালাল সরকার বলেন, যারা ইন্ডিয়ার অর্থায়নে ইন্ডিয়ার লালিত পালিত পশুত্ব বরণ করেছিল, দাসত্ব বরণ করেছিল, তারা করেছে কি কম্প্রোমাইজ করে তারা চলত দেশের সাথে। সেই জন্য আমাদের সীমান্তরক্ষী বাহিনী যেটা বিডিআর প্রবর্তিত হয়, তারপরেও বিডিআর কিন্তু দুঃসাহসী ভূমিকা তখনও রেখেছিল। কিন্তু ফ্যাসিস্ট সরকার, অর্থাৎ আমরা যতদিন পরাধীন ছিলাম, 16 বছর আমরা পরাধীন ছিলাম। আপনি বলতে পারেন সাংবাদিক হিসেবে, উপস্থাপক হিসেবে 15 বছর 5ই আগস্টের আগ পর্যন্ত আপনি স্বাধীন ছিলেন। হেলাল ভাই বলতে পারবেন স্বাধীন ছিলেন, আপনারা কেউ বলতে পারবেন না। পরাধীন একটা দেশ ছিল, ইন্ডিয়ার বসানো একটা কুৎসিত লোভী ধ্বংসাত্মক একটা গোষ্ঠী। আমি শেষ করে দিচ্ছি, ধ্বংসাত্মক একটা গোষ্ঠী দেশটাকে ইন্ডিয়ার নির্দেশ পরিচালনা করত। তখন বর্ডার বলতে কিছু ছিল না। 16 বছরে কিন্তু কোনো বর্ডার ছিল না। ফ্রি আসা যাওয়া, খাওয়া দাওয়া, সব কিছু দেশের সম্পদ লুটতাস করে আনন্দ ফুর্তি করার জন্য বিনা ভিসায় তারা ইন্ডিয়ায় চলে যেত। ওই যে একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে ভারতীয় প্রতিপক্ষের, যে আরে এত, এই অভ্যাসটা কিন্তু তাদের এখনো যায়নি। তখন তারা সেই অভ্যাসে তারা কাজ চালানো যখন শুরু করেছে। বাট আমাদের যদিও বর্ডার গার্ড বলা হয়, বিজিবি নামটা তো সুন্দর না, ইন্ডিয়ার পর চক্রান্তে রাখা হয়েছে, ইনশাল্লাহ এটা বাংলাদেশ রাইফেলস হবে। এর এখন ঘুরে দাঁড়িয়েছে, আঙ্গুল তুলে বিএসএফ এর লিডারদের সাথে এখন আমাদের অফিসাররা কথা বলে, মুখ তুলে কথা বলে। হ্যাঁ, এবং এর মধ্যে ফেসিবাদের সময় একজন অফিসার বলেছিলেন যে একমাত্র মদ্যপ অফিসাররাই কথা বলতে পারে। মনে আছে একজন অফিসার আমাদের লেফটেন্যান্ট কর্নেল বলেছিলেন। এই দুঃসাহসী অফিসাররা এখন তাদের যখন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভূমিকা পালন করছেন,
তখন তারা বেঁকে বসে নানা ধরনের, ওই দিন দেখেছেন শুধু আমাদের বিএসএফ বিডিআর নয়, দেশের জনগণ লেখাপড়া জানে না, দা কাচি নিয়ে বর্ডারে জড়িত হয়ে গেছে, ইন্ডিয়ান বিএসএফ এর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সুতরাং আপনাকে এই কথাটা স্পষ্ট করে বলতে চাই, ইন্ডিয়ান হেজিমনির দিন শেষ হয়ে গেছে। আমাদের দেশ এখন জাগ্রত হয়েছে মহাশক্তি নিয়ে, ইমানের শক্তি নিয়ে, দেশপ্রেম নিয়ে মানুষ জাগ্রত হয়েছে। দেশের বর্ডার রক্ষা বাহিনী দাঁড়িয়ে গেছে, বিডিআর দাঁড়িয়ে গেছে, সেনাবাহিনী দাঁড়িয়ে গেছে। সুতরাং ইনশাআল্লাহ ইন্ডিয়ান হেজিমনি আর এখন কাজ করবে না।